নমস্কার বন্ধুরা, আমি সাগর। তো তোমাদের সবাইকে আবার একটি নতুন জার্নিতে স্বাগতম। তো এখন অর্থাৎ আজ হচ্ছে 7ই এপ্রিল, আর আজ রওনা দিতে চলেছি কিন্তু কলকাতা থেকে রক্সলের উদ্দেশ্যে। আর সেখান থেকেই আমাদের জার্নি শুরু হবে কিন্তু নেপালের উদ্দেশ্যে। তো জাস্ট এখন ভিডিওটা স্টার্ট করলাম ছোট্ট একটা ইন্ট্রোর জন্য। তো এই জার্নি তোমরা আমার এই জার্নি যারা যারা দেখবে তারা ট্রেন থেকে বাইক জার্নি সব দেখতে পাবে। আর তার আগে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে ছোট্ট একটা ইনফরমেশান বলতে পারো। আমার এই ট্রেনে করে গিয়ে রক্সল অবধি, তারপর বাইকে করে যে জার্নিটা শুরু হচ্ছে, বাইক কিন্তু আমি ট্রেনে করে পার্সেল করিয়েছি, মানে লাগেজ করিয়েছি। তো তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা ওই ভিডিওটা দেখতে থাকো। আর তার সাথে কিন্তু আমি মানে বাইক চালানোর জন্য যে সমস্ত সেফটি গিয়ার্স বা যাবতীয় জিনিস আমি কিন্তু এখানে প্যাক করে নিয়েছি। এটা হেলমেট, এর মধ্যে নি গার্ড অ্যান্ড গিয়ে রাইডিং জ্যাকেট আছে। আর তার সাথে হেলমেট তো নিয়েইছি। বাইকটা আমি কাল 6 তারিখে যাওয়ার একদিন আগে আমি গাড়িটা হাওড়া স্টেশনে পার্সেল অফিসে দিয়ে এসেছি। তো পার্সেল করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে কী প্রসিকিওর আছে, সব তোমাদেরকে আমি একটা ছোট্ট ইনফরমেশান ভিডিও এটাতেই বলে দিচ্ছি। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, বেরোবো। আর চলো আমরা ততক্ষণ হাওড়া স্টেশন পৌঁছাই, আর তোমরা ততক্ষণে ইনফরমেশান ছোট্ট একটা দেখে নাও। তো চলো হাওড়া স্টেশনে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আছি এই যে জাস্ট হাওড়া স্টেশনে লাগেজ সেকশানের কিছুটা সামনেই বলা যেতে পারে, লাগেজ অফিসের ওখানে। আর এই হচ্ছে গাড়ি। তো এখন একটা বলা যেতে পারে এজেন্টের সাথে আমি কথা বললাম, মানে যারা দালাল হিসাবে অ্যাকচুয়াল বলতে পারো। তো দেখা যাক, ওর সাথে কথা বলে আমাকে রেট বলেছে, কাগজপত্র ফর্ম আনতে গেছে, তারপরে দেখা যাক। আর গাড়ি পার্সেলের আগে কিন্তু যা অবশিষ্ট তেল থাকে সেটা কিন্তু বার করে নেওয়া হয়। তো একদম আমার গাড়ির যে প্যাকিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আর এই চলছে এখন প্যাকিংয়ের কাজ। তার সাথে এখানে ডকুমেন্টস আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা হাওড়া স্টেশনের বাইরে এরকম দেখতে হবে অনেক লোক আছে যারা ভেন্ডরে থাকে, যারা তোমার এইসব পার্সেল বা এই বাইরে থেকে তোমরা করাতে পারবে। আদারওয়াইজ তোমরা নিজেরাও কিন্তু অফিসে গিয়ে বুক করাতে পারবে। তো যাই হোক, আমার কী কী ডকুমেন্টস লাগছে তোমাদের আমি একবার বলে দিই। একটা হচ্ছে আধার কার্ডের জেরক্স, আর তার সাথে লাগছে হচ্ছে গাড়ির আরসি, এবং তার সাথে লাগছে হচ্ছে তোমার যে কনফার্ম ট্রেন আছে সেই ট্রেনের কনফার্ম টিকিট। তো যাই হোক, পার্সেলটা হোক, মানে প্যাকিংটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাড়ির প্যাকিংয়ের কাজ কিন্তু অলমোস্ট ডান হয়ে এসছে। তো এই প্যাকিংটা কমপ্লিট পরেই দাদাই কিন্তু আমার গাড়িটা ভিতরে অফিসে দিতে হবে। প্যাকিংয়ে কমপ্লিট পর যে আমার গাড়ি কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা কিন্তু লেখা হয় গাড়ির ওপরে, দেখতেই পাচ্ছ লিখে দিচ্ছে। যেমন হাওড়া থেকে যাবে হচ্ছে রক্সল, তারপর কিন্তু নিয়ে যাবো হচ্ছে গাড়িটাকে পার্সেল অফিসের ভিতর। তো এই যাচ্ছে হচ্ছে আমার গাড়ি লাগেজ অফিসে দিতে যাওয়ার জন্য। সে বাইক আমি দিয়ে চলে গেলাম পার্সেল অফিসের ভিতর। আর এখানে হচ্ছে একটা কিউআর এই বেরিয়েছে, যেই কিউআরটা তোমাদের পেপার ওয়ার্ক কমপ্লিট করার পর বেরোবে আর কি। তো আমি আগের দিন দিয়ে গেলাম, কারণ যেহেতু পার্সেল ভালোভাবে করে বাইকটা সেফটিভাবে এখানে রাখা থাকবে, যাতে কালকে যাওয়ার সময় কোনো না প্রবলেম হয়। চলো ভিডিওটা কন্টিনিউ করছি কাল থেকে। এই নিয়ে যাচ্ছি কিন্তু আমার বাইকটা। তো এখন আছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে রওনা দেবে আমাদের হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেস। তো ট্রেনে ওঠার আগে, এখনও ট্রেন দেয়নি, ট্রেনে ওঠার আগে আমি আমার গাড়িটাকে একবার দেখতে যাবো লাগেজ সেকশানে। মিথিলা এক্সপ্রেসে আমাদের কোচ সংখ্যা হচ্ছে B3, যেটায় আমরা ব্যাগপত্র আমাদের তুলে দিয়ে তারপরে আমি যাবো হচ্ছে লাগেজ সেকশানে আমার গাড়িটাকে দেখতে। তো এই হচ্ছে রাখা আছে আমার বাইকটা। এখন লাগেজ কম্পার্টমেন্টে আদার যে সমস্ত ডেলিভারি মাল আছে সেগুলো লোড হচ্ছে, তারপরে আমার বাইকটা লোড হবে। বিকষ্ট লেভেলের চিন্তায় আছি আমার বাইকটা কী হবে, বুকে পাথর রেখে বাইকটা নিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় এখন 3:47, আর 3 মিনিট পর আমাদের এই হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেস কিন্তু রওনা দেবে তার গন্তব্যের উদ্দেশ্যে।
তো যাই হোক, বাইকটা ট্রেনে তুললাম, খুবই মানে বুকে পাথর রেখে বলা যেতে পারে। তো আর আমার ট্রেন জার্নি যেটা থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপরেও কিন্তু ট্রেন থেকে নেমে বাইক জার্নিও থাকছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর একদম কিন্তু এটা কিন্তু নেপাল জার্নি বলা যেতে পারে, ভারতের বাইরে ইন্টারন্যাশনাল ট্যুর বলা যেতেই পারে, বা বিদেশ ভ্রমণ। তো যাই হোক, অভিজ্ঞতা কিন্তু সব তোমার সাথে শেয়ার করবো। একদম মিথিলা এক্সপ্রেস তার নির্ধারিত সময় অনুযায়ী হাওড়া স্টেশন থেকে রওনা দিল রক্সলের উদ্দেশ্যে। আর এই ট্রেন আগামীকাল গিয়ে পৌঁছাবে সকাল 9:15, যেটা অনলাইন টাইমিং দেখাচ্ছে। আর যদি ডিলে হয় তাহলে বলা যাচ্ছে না কটায় গিয়ে পৌঁছাবে। তো তারপরে ওখান থেকে বাইকটা রিসিভ করা, তারপর তেল ভরা, লাগেজ প্যাকিং করা, লাগেজ ক্যারি করা, সব কিছুই থাকবে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে কেমন হয়েছে কমেন্ট করে জানাও। ট্রেন যাত্রার পথে সূর্য অস্ত গেছে প্রায়, তার মাঝখানে ট্রেন থেকে যে দৃশ্য আমি দেখছি তোমাদেরকেও একটু দেখাই। মানে একটু মন মুগ্ধ করাই বলা যেতে পারে। আমরা যেগুলো পছন্দ করি, সবুজ ধান ক্ষেতের মাঠ, আর আকাশ একটু মেঘলা মেঘলা মতো। বিভৎস পরিমাণে ঝড় উঠেছে এখানে, আর আকাশও প্রচুর মানে চমকাচ্ছে। আর দেখো কত তুলো, সিমও এগুলো তুলো উঠছে, এগুলো প্রচুর পরিমাণে তুলো উঠছে। বৃষ্টি এসে গেছে, আর এই যে তুলো এসে গেল বৃষ্টি। लेबर सहाय चलना जो क्या देख रहे हैं हाँ 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 ठीक है तो चाहिए बस वही जगह धुला ली। এখন বর্ধমান জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো, আর বাইরে কিন্তু বিভৎস লেভেলে বৃষ্টি হচ্ছে। তো রাত প্রায় 10টা মতো বাজে, আর বাড়ি থেকে সৌভিকদা খাবার নিয়ে এসছে। এটাই আজকে খেয়ে আমরা রাতের হালকা ঘুম দেব, তারপর সকালবেলা রক্সলে নেবে আস্তে আস্তে যাবতীয় বাইক রিসিভ থেকে শুরু করে সব কিছু তোমার সাথে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সাগৌলি জংশন। ট্রেন তার নির্ধারিত সময় অনুযায়ী চলছে, আর এখন এসে পৌঁছেছে তার গন্তব্যের 2টি স্টেশন আগে, সাগৌলি জংশন বলে একটি জংশনে। এরপরে হচ্ছে রামগড়ুয়া, তারপরে হচ্ছে কিন্তু রক্সল। আর যা পৌঁছাবে কিন্তু সময় দেখাচ্ছে 8:31, বাট জানি না যদি ডিলে করে তাহলে কটায় পৌঁছাবে। আর সবথেকে বড় বিষয়, খুব টেনশনের মধ্যে আছি, নেবে গাড়িটা কী অবস্থা দেখতে পাবো জানি না। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আবার রক্সল পৌঁছে ভিডিওটা কন্টিনিউ করছি। তো প্রায় 16 থেকে 17 ঘন্টা জার্নি করার পর এখন 691 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের এই মিথিলা এক্সপ্রেস তার গন্তব্য রক্সলে প্রবেশ করতে চলেছে। আর ট্রেন জার্নি মোটামুটি এখানেই শেষ। এরপরে বাইকটা রিসিভ করব, তারপরে তোমাদেরকে বাকি ভিডিও দেখাচ্ছি। তো এখন আছি কিন্তু রক্সল স্টেশনের পার্সেল অফিসের সামনে।
আর তোমরা যারা বাইক পার্সেল নেবে ভাবছো, বাইক মানে যেখান থেকে তোমরা পার্সেল করাচ্ছ সেই স্টেশন থেকে যে তোমাদেরকে একটা রিসিপ্ট কপি দেবে, এরকম তোমাদেরকে একবার দেখাই রিসিপ্ট কপিটা, এরকম একটা রিসিপ্ট কপি দেবে। এই কপিটাকে নিয়ে তোমরা যেখানে গাড়িটা রিসিভ করছো, যেখানে মানে এটা তো পার্সেলের যে রসিদ সেটা, তোমরা যেখান থেকে বাইকটা মানে তোমাদের পার্সেলটা রিসিভ করছো সেখানকার স্টেশন পার্সেল অফিসে এসে এই রিসিপ্ট কপিটা আর তার সাথে একটা কিন্তু এই যে আধার কার্ডের জেরক্স তোমাদেরকে দিতে হবে তোমাদের পার্সেলটা রিসিভ করার জন্য। তো এখন একটুখানি সার্ভার এখানে কি প্রবলেম বলছে না ডাউন বলছে বুঝতে পারলাম না, দেখলাম পুরো অন্ধকার হয়ে আছে, কারেন্ট নেই। তো তারপরে বাইকটা নেবো, তারপর তোমাদেরকে বলছি। যাই হোক, আপাতত এই যে রিসিপ্ট কপি আমার কাছে আছে, এটা আমি অফিসে দেবো, এনারা সাবমিট করলে তারপরে আমি এই গাড়িটা আমার রিসিভ করতে পারবো। তো যাই হোক, চলো বেরিয়ে কথা হচ্ছে। তো বাইক আমরা রিসিভ করে নিয়েছি, আর বাইক একদম আমাদের সামনে দেখতে পাচ্ছ, স্টেশন থেকে একদম লাগেজ কিন্তু অ্যাটাচ মানে পুরো প্যাক করিয়ে নিয়েছি করে, আর এখন আমরা জাস্ট চলার মতো নিয়ারেস্ট পেট্রোল পাম্পে পৌঁছানোর মতো আমরা তেল এখান থেকে ভরবো গাড়িতে। আর তার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, তোমরা বুকিং যে পার্সেল অফিস তোমরা যেখান থেকে গাড়ি তোমাদের পাঠাচ্ছ সেখান থেকে দুটো রিসিপ্ট কপি তোমাদের দেবে। সেই কপিগুলো তোমরা যেখান থেকে বাইক রিসিভ করবে যেই স্টেশনে, সেখানে এসে এক কপি আধার কার্ডের জেরক্স দিয়ে তোমাদের সেটা দিতে হবে, তারপরে কিন্তু তোমরা বাইক তোমরা রিসিভ করতে পারবে। আর মোটামুটি এই হচ্ছে এখন বাইকের লাগেজ সেটা তোমরা দেখে নাও। তো চলো আপাতত তেল ভরে একদম রেডি হয়ে তোমার সাথে কথা হচ্ছে। এই 1 লিটার তেল আপাতত আমাদের গাড়িতে ঢাললাম, যেটা পেট্রোল পাম্প যাওয়া অবধি কাজে লাগবে। আর জাস্ট স্টেশনের একটুখানি বাইরে বেরোলেই তোমরা পেয়ে যাবে ছোটো ছোটো দোকান, সেখান থেকে তোমরা পেট্রোল ভরাতে পারবে। তো আমরা জাস্ট রক্সল স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 2 কিলোমিটার মতো এসেছি পেট্রোল পাম্পে তেল ভরে। আর এখন এখানে হালকা করে আমরা একটু নাস্তা মানে ব্রেকফাস্ট মতো করে নিচ্ছি। আর ঘড়িতে এখন প্রায় বাজে হচ্ছে 11টা মতো। তো আমরা এটা কমপ্লিট করে রওনা দেবো বীরগঞ্জের উদ্দেশ্যে। তো জল পড়ছে, এখানে বৃষ্টি পড়ছে, সেই কারণে ভিডিওটা গোপ্রোটা মাউন্ট করতে পারছি না। তো যাই হোক, হাইরোডে বেরিয়ে কথা হচ্ছে। बीरगंज हाँ हाँ यहाँ से यूटर्न कर सकते हैं ना, यूटर्न कर सकते हैं। আচ্ছা, ওই বাঁদিকে যে ট্রাক্টরটা ঢুকলো ওখানে। থ্যাংক ইউ স্যার। তো ম্যাপ যেটা দেখাচ্ছে সেটা নতুন রাস্তা, আর আমাদের জাস্ট এখান থেকেই বাঁদিকে লেফট টার্ন নিতে হবে। ওই যে সামনে গাড়িগুলো ঢুকছে ওখান থেকে। তো এই হচ্ছে ইন্ডিয়ান কাস্টম অফিস। আর এই সেতুটাই মনে হচ্ছে মৈত্রী সেতু, যেটা ক্রস করে আমরা যাব হচ্ছে বীরগঞ্জ। ওই যে ওখান থেকে গেট দেখা যাচ্ছে, শঙ্করাচার্য গেট, যেটা হচ্ছে ইন্দো নেপাল প্রবেশদ্বার। আর তোমরা যারা স্টেশন থেকে এমনি গাড়ি করে আসতে চাও তারা কিন্তু এরকম খচ্চরে টানা গাড়ি করেও আসতে পারো। তো এই হচ্ছে ইন্দো নেপাল বর্ডারের শঙ্করাচার্য গেট, যেই গেট দিয়ে আমরা প্রবেশ করতে চলেছি হচ্ছে নেপাল। আর এতটা মানে আমার মনের ভেতর থেকে যে অনুভূতি আসছে না, সেটা আমি প্রকাশ করতে পারছি না, মানে এতটা লেভেলের এক্সাইটেড হয়ে আছে। দেখো জাস্ট এই হচ্ছে
রক্সল থেকে আসার পর এই হচ্ছে শঙ্করাচার্য গেট বর্ডার, আর এটা ক্রস করেই কিন্তু আমরা প্রবেশ করব নেপালে। উইদাউট ভিসা, উইদাউট এনি পাসপোর্টে কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি। তো এই জার্নি তোমাদের সামনে আমি তুলে ধরছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একদম কিন্তু বাইক নিয়ে প্রবেশ করছি অন্য দেশ, ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ নেপাল, এই প্রবেশ করে গেলাম। আচ্ছা, আর একটা ছোটো ইনফরমেশান দিয়ে দিই, আমাদের ইন্ডিয়ার দিকের বর্ডারের নাম হচ্ছে রক্সল, আর নেপালের বর্ডারের নাম হচ্ছে বীরগঞ্জ। আমরা এখান থেকে লেফট সাইড নেবো, লেখাই আছে বীরগঞ্জ কাস্টম অফিস, যেখান থেকে আমরা বানাবো হচ্ছে আমাদের গাড়ির ভান্সার। বন্ধুরা এখন আছি জাস্ট বীরগঞ্জে ঢুকে, এই যে হচ্ছে ভান্সার অফিস। ভান্সার অফিসটা আবার দেওয়া সম্ভব। তো এই ভান্সার অফিসে ডকুমেন্টস তোমার যেটা লাগবে সেটা হচ্ছে বাইকের এই আরসি অরিজিনালটা লাগবে, তাহলে এখানে একটা ইনকোয়ারি আছে, ওই অফিস থেকে তোমাকে 1 সপ্তাহ পার্টিশনের একটা টোকেন দেবে, সেখান থেকেই তোমাদেরকে ভিতরে যেতে হবে। যাওয়ার পরে তোমাদের এটা ব্লু কালারের একটা কাগজের মধ্যে পারমিট বেরোবে এইটা। এখানে নেপালি টাকা 200 টাকা করে, আর তোমরা এখানে ইন্ডিয়ান টাকা দিতে পারবে 200 টাকা দিলে তোমাদের ওটা 7 দিনের ওরা ভান্সার বানিয়ে দেবে। তো চলো এখন বেরোবো, গিয়ে ডাইরেক্ট রওনা দেবো হচ্ছে পোখরার উদ্দেশ্যে। আর তার মাঝখানে একটা ছোট্ট কাজ আছে, যেটা হচ্ছে আমাদের নেপালি সিম তুলতে হবে একটা করে। চলো সেটাও তোমাদের ইনফরমেশান দিচ্ছি, তারপর ডাইরেক্ট বেরিয়ে যাবো হচ্ছে পোখরার উদ্দেশ্যে। আর এই একদম বেরিয়ে যাচ্ছি কিন্তু এখানকার বীরগঞ্জের ভান্সার অফিস থেকে, একদম অল কমপ্লিট কাজ। আর নেপাল যে মুক্তিনাথ যাব সেটা পরশু দিন আমরা বেরোবো, মানে কালকে আমরা পোখরায় পারমিট করব, সেটা তোমাদের পরবর্তী পার্টে আসবে অবশ্যই। আর এই বীরগঞ্জে কিন্তু টিপটিপ করে ভালোই বৃষ্টি পড়ছে। এই সামনেই হচ্ছে বীরগঞ্জ বাজার, ওখানেই একটা মোবাইল বা কোনো দোকান থেকে দেখতে হবে যেখানে সিম বিক্রি হয়, সেখান থেকে কিন্তু আমরা সিম নেব। আর নেপালের গাড়ির নাম্বার প্লেট দেখো এরকম লাল কালারের হয়, আর সামনেটা যতদূর মনে হচ্ছে। আর এখানে কিন্তু ব্যাটারি গাড়ির মাত্রা কিন্তু খুব বেশি, মানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ব্যাটারি গাড়ি চলে। আমরা জাস্ট বলে যেতে পারে বীরগঞ্জ ভান্সার অফিস দেখতে এসছে। এখানে একটা এই যে দোকানে এই যে মাঠ আছে একটা, তার সামনে আমার একটা গেট আছে স্বাগতমের, তার উল্টো দিকে এরকম একটা এনসিল বলে লেখা আছে দোকানে, সেখান থেকে আমরা সিম নিয়েছি। যে নেপালের সিম হচ্ছে এনসিল, এটাই আমরা এখন ফোনে ভরে নেবো। আর আমাদের ইন্ডিয়ান নেটওয়ার্ক কিন্তু এখানেই শেষ, যে ইন্ডিয়ান সিম বার করে আমরা ভরে নেবো হচ্ছে এনসিল নেপালের সিম। এটা তো আমার, তো এই লাগিয়ে নিয়েছি নেপালের সিম। আর একদম কিন্তু ফুল টাওয়ার, ওয়ান সিম। এই আমরা এখন ক্রস করব বীরগঞ্জ বাজার। বাজার ক্রস করে এখন উঠেছি বীরগঞ্জ পোখরা হাইওয়ের ওপর, যা এখান থেকে প্রায় 230 কিলোমিটার রাস্তা আছে, প্রায় সময় লাগতে পারে 5 ঘন্টার কাছাকাছি। আর ট্রেনে বাইক পার্সেল করিয়েছিলাম, আমি ভেবেছিলাম বাইকটা মনে হয় আমি আর এইভাবে পাবো না, কারণ এই উইন্ডশিল্ডটার ওপর যেইভাবে একটা বস্তা রেখে তার ওপর দাঁড়িয়ে পড়েছিল সিটের ওপর, আমি তো হাওড়া স্টেশনে তোলার সময়তে আমি ভাবলাম মনে হয় গেল আমার বাইকের সামনে উইন্ডশিল্ডটা। তো যাই হোক, যখন নামলাম তখন দেখলাম যে না, ওকে আছে, মোটামুটি ঠিকঠাকই আছে, কোথাও কোনো কিছুই হয়নি। বাট তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা যারা বাইক তুলেছো ট্রেনেতে, তারা কিন্তু জানো বাইকের কী কী সমস্যা হতে পারে। আর আমি কিন্তু রাইড করছি আমার নিজেরই বাইক, যেই বাইকের ভিডিও তোমরা অরুণাচল দেখেছো, উত্তরপ্রদেশের দেখেছো, এবং তার সাথে দেখেছো এই রিসেন্ট ইস্ট সিকিম, পেলিং, এইসব। তো এই R15 নিয়েই চললাম পোখরা মাস্তাংয়ের পথে। তো পুরো এপিসোডগুলো তোমরা দেখতে থাকো, এটা তো এপিসোড 1, এরপরে আরও আসছে, আরও অ্যাডভেঞ্চার ভিডিও আসবে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফলো করো, লাইক করো। তো যাই হোক,
চলো আমরা এখন পোখরার পথে। এই তো ওয়েলকাম টু পারসা ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে পারসা ন্যাশনাল পার্ক। আর এখানে কিন্তু প্রচুর রকমের ওয়াইল্ড অ্যানিমেল দেখা যেতে পারে। জানি না কোনো ওয়াইল্ড অ্যানিমেল আমরা দেখতে পাবো কি না, বাট এই ফরেস্টটা এখনই কিন্তু খুব দারুণ লাগছে, পারসা ন্যাশনাল ফরেস্ট। তো আমাদের এই নেপাল ট্যুরের পাহাড় কিন্তু আমরা দেখতে পেলাম, পাহাড়ের দেখা মিলল, আর তার সাথে সাথে কিন্তু পাহাড়ের রাস্তাতেও আমরা উঠলাম। তো জার্নিটা আরও এক্সাইটিং হবে, আরও অ্যাডভেঞ্চারিং হবে, আরও জয়ফুল হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু আমাদের পুরো জার্নিটা দেখতে হবে। তো পোখরা হচ্ছে এখান থেকে 204 কিলোমিটার। তো এই পোখরা যাওয়ার পথে তোমাদেরকে একটা সাসপেনশন ব্রিজ দেখাতে চলেছি আমি। দেখো এই যে, দাঁড়াও, কি অসাধারণ লাগছে দূর থেকে দেখে। রাস্তাটা কোথায়, রাস্তাটা কোথায়? নিচে না, এই যে সাসপেনশন ব্রিজটা, দাঁড়াও দেখাবো তোমাদেরকে। তো আমরা পোখরা যাওয়ার পথে একটা সাসপেনশন ব্রিজে দাঁড়িয়েছি। ব্রিজটা শুধু দেখো একবার, পুরোটা কিন্তু ঝুলছে ব্রিজটা, দুপাশ থেকে এরকম মোটা মোটা কেবিল দিয়ে টান মারা আছে, আর পুরোটা ঝুলছে একটা নদীর ওপর। জানি না নদীটার নাম, পরে আমি তোমাদেরকে জানলে মেনশন করে দিচ্ছি নদীটার নাম। আর এই ব্রিজটা কিন্তু নড়ছে বেশ হাওয়ায়, কি অসাধারণ লাগছে।